তো চলুন সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করি। ঘটনাটির সময়কাল ছিল 1980 থেকে 82 সালের ভেতরে, আর স্থান ঝালকাঠি সদর উপজেলাতেই। নির্দিষ্ট করে গ্রামের নামটি উনি বললেও সঙ্গত কারণে গ্রামের নামটি বলতে পারছি না, উনি সেটা বলতে নিষেধ করেছেন। তো ওই গ্রামেরই একটা হিন্দু পরিবার, মূলত ওই জায়গাটাতে বেশ অনেক হিন্দু পরিবারের বসবাস ছিল। তো অনেক পুরনো একটা হিন্দু পরিবার, বংশ পরম্পরায় ওনারা ওখানে বসবাস করছেন আর কি। তো তাদের প্রত্যেক ভিটাতেই বা প্রত্যেক জমিতেই একটি বিশাল আকৃতির কোরই গাছ ছিল, অনেক বড় কোরই গাছ। আর এই কোরই গাছটি নিয়ে তাদের নিজেদের মধ্যে অনেক কথা প্রচলিত থাকলেও ওনার দাদা, তার বাবা, তার দাদা, ওনারা কখনো এই কোরই গাছটি বিক্রি করেননি। এটার বয়স যে কত হয়েছিল এটা ওনারা নিজেরাও ভালো করে বলতে পারতেন না। তো একবার কি হয় যে যেহেতু জমি জমা ভাগ করতে হবে, সন্তানাদি হয়েছে, এখন এত বড়ই কোরই গাছ যদি থাকে তাহলে তো জমি ভাগ করে সেখানে মানে ঘরবাড়ি নির্মাণ করাটাও বেশ কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণেই মূলত ওই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তো কাটার সিদ্ধান্ত নেয়ার পর যিনি বিক্রেতা, মানে যিনি এই গাছের মালিক, উনি স্বপ্নে দেখেন যে কোনো একটা অবয়ব এসে বলছে যে এই গাছে তো আমরা বহুদিন ধরে থাকি, তোর বাবা, তোর দাদা, তার বাবা, তার দাদা এরাও কখনো কাটে নাই, তুই এই গাছটি কাটিস না। তখন উনি আবার স্বপ্নের ভিতর বলছে যে আসলে আমি তো নিরুপায়, এখন আমার সন্তানাদি হয়েছে, ওদেরও তো ঘর বাড়ি করতে হবে, এই জমি ছাড়া তো আমার কোনো জমি জমা নাই, এত বড় কোরই গাছ, এই কোরই গাছটা বিশাল জায়গা নিয়ে, এখন এই কোরই গাছের নিচে তো ঘর বাড়ি করা যায় না, যদি অনেক সময় যেই মানে ঝড়ে যদি ডালপালা ভেঙে পড়ে তখন কি হবে, তখন তো আরও ক্ষতিগ্রস্ত হবে, ওরা প্রাণহানি হবে, তা আমি তো নিরুপায় হয়ে গেছি, আমার তো কাটতেই হবে। এরপরেও ওই অভাবটি বলে, না তোরা কাটিস না, তুই অন্য কোনো জায়গা কেন, পরেরটা আমরা দেখব। তো এরপরে ওই অবয়বটা ঘুমের মধ্যেই, মানে স্বপ্নের মধ্যেই চলে যায়। কিন্তু উনি এই ব্যাপারটা আসলে অতটা অস্বাভাবিকভাবে নেন নাই, কারণ ওইখানে যে ভয়ের ঘটনা কখনো ঘটতো বা মারাত্মকভাবে কোনো ভয়ের ঘটনা ঘটেছে এমনটা কিন্তু ওনাদের কাছে কখনো ওইভাবে মনে হয়নি, যার ফলশ্রুতিতে বিষয়টা উনি ওইভাবে গুরুত্ব দেন নাই। আর যখন উনি বিক্রয় করার জন্য আলোচনা শুরু করেন তখন ওই উপজেলারই আর একজন ব্যক্তি, উনিও হিন্দু ভদ্রলোক, উনি গাছ কেনাবেচা করেন আর কি, কোনো গাছ কেনেন, সেটা কাটেন, সমিলে নিয়ে যান, কাঠ আবার বিক্রি করেন, এটাই ছিল ওনার প্রফেশন। এবং এই কাজ করে উনি যথেষ্ট ধনীও হয়েছিলেন। তো উনি এই কোরই গাছটা অনেক আগেই দেখেছিলেন। তো যখন শুনলেন যে এই গাছটা বিক্রি করা হবে তখন উনি মূলত এই গাছটি কিনে নেন। আর খায়রুল বাশার ভাই আমাকে বলেছিল যে ওই 80-82 সালের সময়ই এই গাছটা 1 লক্ষ টাকায় বিক্রি করেছিল এই গাছটির মালিক। চিন্তা করতে পারেন 80-82 সালে 1 লক্ষ টাকায় যে গাছ বিক্রি করা হয় সেটা কত বড় গাছ ছিল, কী পরিমাণ মোটা ছিল, তার ডালপালাগুলো কত বড় ছিল। তো এভাবেই গাছটি বিক্রি হয়ে যায়। এখন গাছ যিনি কিনেছেন উনিও রাতের বেলা স্বপ্ন দেখেন যে কেউ বলছে যে এই গাছে আমরা থাকি, তুই গাছটি কাটিস না, তুই অন্য গাছ কেন। তো উনি আবার এই সমস্ত বিষয় পাত্তা দিতেন না, কারণ উনি তো আসলে গাছেরই ব্যবসায়ী, কাঠের ব্যবসায়ী, উনি এইগুলা নিয়ে তো মাথা ঘামানোর সময় ওনার নাই। তো উনি এটা দেখেছেন, ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন, ওই একবারই দেখেছেন। তো উনি কী করেছেন, ওনার যেই রেগুলার যারা শ্রমিক ছিল তাদেরকে নিয়ে গাছ কাটতে গেছেন। এত বড় গাছগুলো সাধারণত কী করে, ওই একদম উপর থেকে কাটতে হয়, ডালপালাগুলো কেটে দড়ি দিয়ে আস্তে 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 বেঁধে বেঁধে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় নামাতে হয়। আর ওই গাছটা কাটার জন্য মানে বেশ অনেক মানুষেরই প্রয়োজন ছিল। তো উনি প্রথমে গাছ কাটতে গিয়েছেন। গাছ কাটতে যাওয়ার পর ওই উপরের দিকে যখন শ্রমিকরা উঠেছেন, ওঠার পর কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছে ওনারা, দ্রুত নেমে এসে বলছে যে গাছ আমরা কাটতে পারবো না, উপরে ভয় আছে, কী যেন একটা দেখলাম। তখন উনি যিনি মানে কিনেছেন আর কি গাছটা, তো উনি বলছেন আরে ও কিছু না, ওট উপরে। তো ওরা আর ওঠে না। এদিকে মুখে মুখে অন্যান্য শ্রমিকদের
কাছে তারা বলে ফেলছেন যে এরকম ঘটনা, উপরে উঠলে ভয় লাগে। আর যারা উঠেছিলেন তারা কিন্তু একদম উপরে উঠে ডাল কাটতে খুবই সিদ্ধহস্ত। তো ওনারা যেহেতু এই বিষয়গুলো বলেছেন, অন্য শ্রমিকরাও বলছে যে গাছ আর কাটবো না আমরা এটা। এখন এই যিনি কিনেছেন উনি কি করবেন? উনি তো ইতোমধ্যে সব টাকা দিয়ে ফেলেছেন গাছের মালিককে। আর এরপরে উনি নতুন করে কিছু শ্রমিক আনার পরিকল্পনা করলেন এবং পরের দিন আনলেনও। তো শ্রমিকরা যখন এসেছে, পরের দিনও তারা যখন ওই গাছে উঠে গাছ কাটবে, তখন তারাও কোনো একটা কিছু দেখে, অভাব দেখে ভয় পেয়েছে দিনের বেলাতেই। তারা বলেছে গাছ কাটতে পারবো না। এখন কি করণীয়? তৃতীয় দিন এসে এই যে যিনি বিক্রেতা, উনি সত্যিই গাছটা কেটে ফেলেছেন। কারণ হলো ওই দিন উনি 2 থেকে 250 লোক নিয়ে এসেছেন। নিয়ে এসে উনি এক এক গ্রুপকে এক এক ডালে উঠিয়ে দিয়েছেন এবং একসাথে বিভিন্ন সাইড কাটা শুরু করেছেন। এবং সত্যি সত্যি গাছটি কাটা হয়ে যায়। ওই দিনই উনি গাছ শুধু কেটেছেন বিষয়টা এরকম না, গাছের গুঁড়ি সহ উপড়ে ফেলেছেন। একদিনেই উনি এই কাজটা করতে সক্ষম হয়েছেন, এতগুলো লোক লাগিয়েছেন আর কি। আর এতক্ষণ পর্যন্ত বিষয় যেগুলো হয়েছে তা এই ধরনের ভয়ের ঘটনার ক্ষেত্রে অনেক স্বাভাবিকই বলতে হবে, যে গাছ কাটার আগে স্বপ্নে কেউ দেখে, এটা তো আমরা বিভিন্ন সময় শুনেছি। এইবার যে বিষয়টা বলবো এটা খুবই ব্যতিক্রম একটি ব্যাপার। গাছের গুঁড়ি যখন উপড়ে ফেলা হয় তখন দেখা যায় যে ওখানে ধবধবে সাদা 2টি ধুতি পড়ে আছে, আর 2টো স্বর্ণের পাত্র, একটা পাত্রের মধ্যে সিঁদুর আর একটা পাত্রের মধ্যে আলতা বা এই টাইপের কোনো জিনিস রাখা। অথচ এই জিনিসগুলো একদম গাছের গুঁড়ির নিচে মাটির ভেতরে ছিল। গাছের গুঁড়ি উপড়ে ফেলার পর এই জিনিসটা দেখা গিয়েছে। তো এটা দেখার পর কি হয়েছে, কেউ তো ভয় আর নামে না, সবাই দূরে সরে চলে গিয়েছে। তো যখন দূরে সরে চলে গিয়েছে, 2জন শ্রমিক এরা কি করেছে, এরা সাহস করে ওই জিনিসটা ধরার জন্য নেমেছে। কারণ অন্যরা তো ভয় পেয়েছে, কারণ আগের 2 দিনে তো বিভিন্ন ঘটনা ঘটেছে, তারা তো জানতো। এখন ওই 2জন নেমে ওই জিনিসটা ধরার চেষ্টা করেছে, আর ধরার চেষ্টা করার সাথে সাথে ওনারা অজ্ঞান হয়ে যায়। আর যিনি গাছ কিনেছেন উনি কাছাকাছি ছিল, উনি আবার কি করেছে, ওই গর্তের মধ্যে নেমেছে। নামার পর উনি ওই ধুতি এবং ওই 2টা স্বর্ণের পাত্র, সিঁদুর এবং ওই আলতা সদৃশ এই জিনিসটা ছিল, এই জিনিসটা নিয়ে নেন। এরপর উনি ওইটা নিয়ে বাড়িতে চলে যান। এরপর ওই যে কাঠগুলো ছিল এগুলো সমিলে পাঠাই দেওয়া হয়। উনি যখন ওই বিষয়টা শুরুতেই বুঝতে পেরেছেন যে এই গাছে কোনো সমস্যা রয়েছে, এরপর উনি কেটেছেন। কাটার পর এইখানে যে ব্যাপারটা ছিল, বা এই যেই ধুতি, সিঁদুর, তারপরে আলতার মতো জিনিস, স্বর্ণের পাত্রে তো এই 2টা জিনিস ছিল আর কি। তো এটা নিয়ে আসার পর উনি বুঝতে পারলেন যে উনি বড় ধরনের কোনো একটা ভুল করে ফেলেছেন। এই জিনিসটা নিয়ে আসছেন, এই জিনিসটা নিয়ে আসার পরের দিন যখন দুঃসংবাদটা আসে তখন উনি ভালো করে বুঝতে পারেন কী সেই দুঃসংবাদ। দুঃসংবাদটা হচ্ছে ওই যে 2 শ্রমিক যারা অজ্ঞান হয়ে গিয়েছিল তাদেরকে তো হসপিটালে পাঠানো হয়, পরের দিন তারা 2জনই মারা যান। তখন বুঝতে পারলেন যে ও টাচ করার সাথে সাথে মারা গেল, এরপরে অসুস্থ হয়ে আমি এই জিনিসটা নিয়ে আসছি, না জানি কোন বিপদ আমার উপর অপেক্ষা করছে। ওই জিনিসটা উনি কি করেছেন এটা জানা যায় না। ওই 2টা ধুতি বা ওই যে স্বর্ণের 2টো পাত্রের মধ্যে যেটার মধ্যে সিঁদুর ছিল এবং আলতা সদৃশ জিনিস ছিল, এটা কী করেছেন এটা জানা যায় না। উনি কি করেছেন, ওনার ব্যবসা অন্যকে বুঝিয়ে দিয়ে, ওনার এক আত্মীয়কে বুঝিয়ে দিয়ে উনি ওনার স্ত্রী এবং ওনার সন্তানাদি সহ কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যান। এক্স্যাক্ট কোন দেশে গিয়েছিলেন এটা জানতে পারেন নাই খায়রুল বাশার ভাই। তো বিদেশে চলে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই দেশে খবর আসে যে যিনি এই গাছটি ক্রয় করেছিলেন, কেটেছিলেন, সপরিবারে ওনারা মারা গিয়েছেন। তবে একসাথে মারা গিয়েছেন বিষয়টা এরকম না, প্রথমে ওনার সন্তানগুলো মৃত্যুবরণ করা শুরু করে। অদ্ভুত বিষয় হলো প্রত্যেকেরই রক্ত বমি ওঠা শুরু হয়,
আর যার একবার রক্ত বমি ওঠা শুরু করেছে মাত্র একদিনের ভিতরেই সে মারা গিয়েছে। ওই পরিবারের সদস্যদের রক্ত বমি ওঠা মানেই হচ্ছে মৃত্যু নিশ্চিত। এইভাবে ওনার সব সন্তানরা মারা যান, এরপর ওনার স্ত্রী মারা যান, সর্বশেষ উনিও মারা যান। তবে এই ঘটনার সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে এই গাছের যিনি বিক্রেতা মানে মূল মালিক যিনি ছিলেন তার কিন্তু কিচ্ছু হয় নাই, তারও কিচ্ছু হয় না, তার সন্তানাদেরও কিচ্ছু হয় নাই, তার বংশধররা এখনও কিন্তু ভালো আছে। কিন্তু যিনি কিনেছিলেন আর এই যে ধুতি, সিঁদুর এবং আলতাসজ্জের যিনি যারা টাচ করেছিলেন তারাই শেষ হয়ে গেছে। বিশেষ করে 2 জন শ্রমিক তারা তো মারা গেল পরের দিনই। আর উনি যেহেতু নিয়ে আসছিলেন উনি ওনার পরিবার সহ ধ্বংস হয়ে গিয়েছেন একদমই। তো যিনি বিক্রয় করলেন, যিনি কিনলেন এই গাছ, দুজনেই হিন্দু ধর্মাবলম্বী। মূলত জানা যায় যে ওই গাছে হিন্দু ধর্মাবলম্বী জিনেরা পরিবার নিয়ে বসবাস করত বহু বছর ধরে বংশ পরম্পরায়। এই জন্য এই গাছটি বিক্রি করতে নিষেধ করা হয়েছিল। যেহেতু উনি নিরুপায় ছিলেন, হয়তোবা ক্রেতাকে উনি ক্রেতার কোনো সমস্যা হয় নাই বা ওই জিনেরা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু বিক্রেতা তাকে 2 বার সতর্ক করার পরেও সে যখন কয়েকশো লোক নিয়ে হাজির হলো, গাছটা কেটেও ফেললো, এরপরে যখন ওই গাছের গুড়ির নিচে ওই জিনিসটা দেখলো, তারপর উনি আবার এটা নিয়েও চলে গিয়েছেন। ওনার উচিত ছিল ওই জিনিসটা মাটি দিয়ে ঢেকে দেয়া, কিন্তু উনি সেটা করেন নাই। কিন্তু উনি যে এগুলো কার কাছে দিয়েছেন, কি হয়েছে, এটার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম ঘটনা কিন্তু অনেক শুনতে পাওয়া যায়। তবে এই ঘটনার মধ্যে যে ছোট ছোট কয়েকটি ব্যাপার ছিল, এটা কিন্তু আমার কাছে একদম নতুন লেগেছে, যেটা আমি আগে কখনো শুনি নাই। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খায়রুল বাশার ভাইকে। আশা করছি ওনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ পাবো এবং সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করব। আর ওনার কাছ থেকে ঘটনাগুলো আমার নিজেকে সংগ্রহ করতে হবে, যেহেতু ওনার সাথে সরাসরি আমার দেখা সাক্ষাৎ হয়। এই জন্য ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমি চেষ্টা করব অন্য ঘটনাগুলো যেন সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের আজকের আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, রবি ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরও যারা নতুন লিসেনার রয়েছেন তাদের জন্য বলছি যে উনি বর্তমানে USAID-এর একজন কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। এই মুহূর্তে যদিও বা উনি মধুখালীতে একটি প্রজেক্টের দায়িত্বে রয়েছেন, তবে প্রজেক্টের কাজে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই উনি গিয়েছেন। তো উনি যখন বেশ কিছুদিন আগে গাজীপুরে গিয়েছিলেন, গাজীপুরের ভাদাম নামক একটা স্থানে, সেখানে মূলত ড্রেনেজ সিস্টেম নিয়ে একটি প্রজেক্ট ছিল, মূলত সেটির কারণে ওখানে গিয়েছিলেন। তো ওখানে যাওয়ার পর বেশ বয়স্ক বলতে কি মধ্যবয়সীও না, একটু তার থেকেও বেশি বয়স হবে আর কি, 55-60 বছর এরকম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সামাদ। এই আব্দুস সামাদ উনি ওনার তরুণ বয়স থেকেই বেশ সাহসী একজন মানুষ, এবং ওই বয়স থেকেই উনি অনেক গভীর ড্রেনের মধ্যে নেমেও অনেক জটিল জটিল কাজ সমাধান করেছেন, যেখানে কেউ নামতে ভয় পায়। কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে কিন্তু খুব ভয়ঙ্কর ধরনের ঘটনাও ঘটতে পারে। কারণ হলো ওই জায়গাগুলো খুব বিষাক্ত হয়ে থাকে, দূষিত পানি, ময়লা, আবর্জনা সেখানে থাকে। তো দেখা যাচ্ছে যে সেখানে অক্সিজেন নিয়ে গেলেও বিভিন্ন ধরনের বিপদ আপদ হতে পারে। তারপরে অনেক সময় ড্রেনেজ ব্যবস্থার মধ্যে প্রচণ্ড পরিমাণ পানির প্রেশারও থাকতে পারে। সেই পানির প্রেশারেও কিন্তু ওনাদের যোগাযোগ ব্যবস্থা বা অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া যদি কখনো কোনো একটা সরু গলির মধ্যে ওনারা পানির প্রেশারে চলে যান, তাহলে তো মৃত্যু নিশ্চিত। এরকম ঝুঁকি নিয়ে কিন্তু ওনাদেরকে কাজ করতে হয়। তো ওনার সাথে যখন কথা হচ্ছিল রবি ভাইয়ের, তখন রবি ভাই এই আব্দুস সামাদ চাচাকে ওনার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন যে ওনার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে। তো সেই ঘটনাটি যখন শেয়ার করেন,
তখন রবি ভাইয়ের কাছে যেমন অদ্ভুত লেগেছে, আর এটা শোনার পর আমাদের কাছে অদ্ভুত লেগেছে। চলুন সেই ঘটনাটি এখন শুরু করি। ঘটনাটি ঘটেছিল 2005 সালে। 2005 সালে গাজীপুর মিউনিসিপ্যালিটি যেটা, তখন ওখান থেকে ওনার কাছে একটি খবর আসে যে এই চেরাগালির এখানে, যে গাজীপুর এই যে টঙ্গী চেরাগালি যেই জায়গাটা রয়েছে, ওইখানে একটা জায়গায় পানি আটকে গেছে ড্রেনের মধ্যে, কোনোভাবেই সেটা সমাধান হচ্ছে না, তো এটা পরিষ্কার করতে হবে। মূলত এই তথ্যটা ওনার কাছে আসে হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা ওই সময় তো আর যেতে পারেন নাই, সকাল সকালই উনি সহ ওনার আরও 2 জন সহকর্মী নিয়ে সেখানে চলে যান। যাওয়ার পর ওই সাইটটা স্থানীয় যারা প্রশাসনের লোক ছিলেন তাদের সহযোগিতায় একটা সাইট আটকানো হয় যাতে যানবাহন না চলাচল করে। এরপর ওনাদের যে প্রয়োজনীয় জিনিস, অক্সিজেন সিলিন্ডার, আর অক্সিজেন সিলিন্ডার বলতে কি, ওনারা মুখে মাস্ক পরে নেন অক্সিজেনের জন্য, আর উপরে একটা মেশিন চলে, ওই মেশিন থেকে অক্সিজেন সাপ্লাই হতে থাকে। যদি কোনো কারণে ওই মেশিন বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে ওইটার পাইপ যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। তো উনি প্রথমে নামেন যেই জায়গাটাতে সমস্যা আছে বলে মনে হয় আর কি, মানে যেখানে পানি এসে ওখান থেকে পানি বের হয়ে আসছে। তো ওই জায়গাতে উনি যখন নামেন, ওই জায়গাগুলো সাধারণত যেখানে ম্যানহোল থাকে, ম্যানহোলে যে ঢাকনা থাকে, ওই বরাবর নিচে কিন্তু একটা ক্লোজার থাকে। ক্লোজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাশ থেকে পানি আসতে থাকে, মাঝখানে একটা 4 কোণা কিউবের মতো করে একটা জায়গা করা থাকে। ওই জায়গার ওই প্লেসটাতে মূলত লোহার শিক দিয়ে তৈরি একটা ঢাকনা থাকে। তো যারা এটা দেখেছেন তারা বুঝতে পারবেন আর কি। তো উনি জানতেন যে এই জায়গায় অনেক সময় চতুর্দিক দিক থেকে পানি এসে বিভিন্ন পলিথিন বা এই টাইপের কোনো জিনিস এসে যদি ওই ক্লোজারের ঢাকনার উপরে পড়ে, তখন পানি আটকে যায়। আর ওই ক্লোজারের ওই জায়গাটাতে প্রচণ্ড পানির প্রেশার থাকে। যেহেতু এটা খুবই ব্যস্ততম এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকাও বটে, যার কারণে ওখানে প্রতিনিয়ত প্রচুর পানির ব্যবহার হয়। আর এই কারণে পানির প্রেশার যেমন থাকে, বিভিন্ন ধরনের পলিথিন জাতীয় ময়লা আবর্জনাও ওই জায়গায় এসে জমা হওয়াটাই স্বাভাবিক। তো উনি ওই জায়গায় নেমেছেন। নামার পর প্রচণ্ড পানির প্রেশারে উনি ওই ক্লোজার পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না। উনি নামার চেষ্টা করলো, ব্যর্থ হয়ে আবারও চলে আসেন আর কি। কিন্তু যেতে তো হবেই, না হলে তো পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে উপর দিয়ে। এরপর উনি আরেকটু শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে আবারও ডুব দেন। এবারে উনি কষ্ট করে ওই ক্লোজার পর্যন্ত পৌঁছে যান। তো ক্লোজার পর্যন্ত যখন পৌঁছানোর পর উনি ওই ক্লোজারের উপর যখন হাত দেন, তখন উনি বুঝতে পারেন বেশ মোটা আকারের একটা রেক্সিন জাতীয় জিনিস ওইটার উপরে পড়েছে এবং আটকে গেছে ওখানে, যার ফলশ্রুতিতে ওই ক্লোজারের ওই ঢাকনা দিয়ে পানি পাস হতে পারছে না। উনি কি করেছেন, এক হাত দিয়ে ওই রেক্সিনটা যখন সরিয়েছেন, সরানোর সাথে সাথে খপ করে ওনার হাত যেন টেনে ধরেছে, মনে হলো একটা মানুষের মতো হাত, কিন্তু আঙ্গুল মনে হচ্ছে 2টা। উনি আবার কি করেছেন, ভয় পান নাই, উনি সাহস করে ওই রেক্সিনটা উনি ওনার পায়ের এক পাশে রেখে ওনার অন্য হাত দিয়ে খপ করে ওই হাতটা ধরেছেন, যেই হাতটা ওনার হাতের উপর চেপে ধরেছে। তো যখনই ধরেছে তখন উনি ফিল করেন যে এই হাতটা খুব লিকলিকে ছোট একটা হাত, এবং হাতে আঁশ থাকে না, মানুষ এই মাছের আঁশ যখন মানুষ হাত দেয় মাছের গায়ের উপর, তখন কিন্তু একটা আঁশ জাতীয় জিনিস আমরা অনুভব করি। এমনিতে থাকে আঁশ, এটা আমরা দেখেছি, কিন্তু হাত দিলে কীরকম অনুভূতি হয় উনি বুঝতে পারেন যে বেশ বড় বড় আঁশ রয়েছে তার হাতে। এরপর উনি ভয় পেয়ে ওই হাতটা ছেড়ে দেন, আর ওনার পায়ের একটা পাশে চাপ দিয়ে যেই রেক্সিনটা রেখেছিলেন ওইটা আবার ধরে দ্রুত উপর দিকে উঠে আসেন। উনি ভাবছেন হয়তোবা তার পা ধরে নিচে হ্যাঁচকা টান দেয় কিনা, কিন্তু না, সেটা আর হয়নি। উনি দ্রুত উপরে উঠে আসেন। উপরে উঠে আসার পর উনি ওই রেক্সিনটা তোলেন। বেশ বড় ভারী একটা রেক্সিন ছিল সেটা, যার কারণে এরকমটা হয়েছিল আর কি। আর যেহেতু এখন পানি ক্লিয়ার হবে আস্তে আস্তে,
তো উনি যখন উঠেছেন, ওঠার পর 1 ঘন্টার মতো ওনারা সবাই ওয়েট করেছেন। 1 ঘন্টার মধ্যে মোটামুটি পানির প্রবাহ একদম স্বাভাবিক হয়ে যায়। যখন পানির প্রবাহ স্বাভাবিক হয়ে যায় তখন ড্রেনেজের যে লাইনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যায়, পানিও নিচে নেমে আসে। এরপর ওখানে অন্য কোনো জায়গায় আরও কিছু আটকে আছে কি না সেই জিনিসগুলো কিন্তু পরখ করা জরুরি। শুধু এইটা করলে যে সমস্যার সমাধান হয়ে গেল বিষয়টা এরকম না। পানি নেমে গেলে তখন আরও কিছু কাজ থেকে যায়। তখন উনি আর একা নামেন নাই, ওনার সাথে আরেকজন সহযোগীকে নিয়ে নেমেছেন। তো দুইজন দুই দিকে যান, একজন চলে যান ওই দিক দিয়ে নেমে গাজীপুর চৌরাস্তার দিকে যেই ড্রেনটা চলে গেছে ওই ড্রেনগুলো কিন্তু অনেক বড় বড় ড্রেন। আর আরেকজনকে বলেন যে ওই চেরাগালির মোড় যেদিকে ওই দিকটাতে যে ড্রেনটা চলে গেছে ওই দিকে যেতে। তো ড্রেন যখন নিচ দিকে করা হয় তখন কিছু জায়গায় একটু পাটাতনের মতো করা হয়, যাতে করে যারা ড্রেনেজ সিস্টেমটা ক্লিন রাখবেন, যে পরিচ্ছন্নতা কর্মীরা, তো ওনারা যেন ওনাদের কাজের সুবিধা পেতে পারেন, এই জন্য এটা করা হয়। তো উনি মূলত একটা পাটাতনের উপর ওঠেন। ইতিমধ্যে পানি আরও কমে গেছে। এরপর উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আগাতে থাকেন সামনের দিকে। অক্সিজেন কিন্তু রয়েছে সবার কাছেই, কারণ নিচে তো অনেক গ্যাস, ওখানে তো এই উপরের অক্সিজেন বা বাতাসগুলো ওইভাবে কাজ করে না। তো নিচেও তো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তো উনি যাচ্ছেন টর্চ লাইট মারতে মারতে, হঠাৎ করে একটা জায়গায় খটাং করে একটা আওয়াজ হলো মনে হলো। তো উনি সাথে সাথে যেদিক থেকে আওয়াজ আসছে ওই দিকে টর্চ লাইট মারেন, আর সাথে সাথে দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে একটা ছোট অবয়ব, একটা বাচ্চার মতো অবয়ব আর কি, কালো কুচকুচে, মাথাটা দেখা যাচ্ছে কিন্তু এটার চোখ, মুখ, কান, নাক কিচ্ছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একটা বাতাবি লেবু যেরকম হয় ওই রকম একটা বলের মতো বা বাতাবি লেবুর মতো, যেখানে কোনো চোখ, মুখ, নাক কিচ্ছু নেই, কিন্তু হাত রয়েছে, হাতের আঙ্গুল 2টা। তখন উনি আরও একটা বিষয় দেখতে পান যে যখনই উনি টর্চ লাইট মেরেছেন, মারার সাথে সাথে ওই অবয়বটা মনে হলো যে কি একটা খাচ্ছিল ছিঁড়ে ছিঁড়ে, সাথে সাথে একটা দৌড় দিল, এবং দৌড়টা এমন ছিল টিকটিকি কীভাবে দৌড় দেয় ওইভাবে 4 হাত পায়ে ভর করে ড্রেনেজের আর একটা লাইন ছিল তার মধ্যে ঢুকে গেল। উনি আবার তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ওই লাইনটার মধ্যে টর্চ মেরেছেন। ওই লাইনটা কিন্তু সোজা অনেকটা পথ গিয়েছে। তো যতক্ষণ ওনার টর্চ লাইট ধরা ছিল উনি দেখতে পাচ্ছিলেন যে ওই অবয়বটা টিকটিকির মতো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যতক্ষণ টর্চের আলো ছিল বা যতদূর দেখা যায় উনি ওইটা পুরোটাই দেখেছিলেন। এরপর উনি দেখার চেষ্টা করলেন যে আসলে জিনিসটা কী খাচ্ছিল। তো উনি দেখলেন যে ওখানে কাকের মতো কিছু একটা পড়ে আছে, কাক বা এই টাইপের কোনো একটা পাখির মৃতদেহ পড়ে আছে, ওটা ছেঁড়া, তো ওটাই ওই জিনিসটা খাচ্ছিল। তো এটা দেখে তো উনি বেশ ভয় পান এবং উনি চিৎকার দিয়ে ওনার সহকর্মীকে ডাক দেন। আর যেহেতু ওই লাইনটা তো সোজা, হালকা শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়, তো ওনার সহকর্মী উনি দ্রুত তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছিলেন। তবে ওনার সহকর্মীর ওই সাইডটাতে বেশ কোথাও হাঁটু পর্যন্ত পানি, কোথাও কোমর পর্যন্ত পানি, এরকম ছিল। তো ওনার আসতে একটু সময় লাগে। তো এরপর ওনাকে সাথে নিয়ে উপর দিকে চলে আসেন, আর কোনো সমস্যা ছিল না। উনি যখন ওনার ড্রেসটা খোলেন, যে ড্রেস পরে নেমেছিলেন, এরপর দেখা যায় ওনার এক হাতে, বিশেষ করে ডান হাতে 2 আঙ্গুলের ছাপ রয়েছে এবং গভীরভাবে সেই ছাপটা বসে গেছে। ওই যে উনি যখন ওই ক্লোজারের ওখানে ঢাকনাটা ধরতে গিয়েছিলেন, তখন যখন ওনার হাতটা চেপে ধরেছিল, তো ওই ছাপটাই মূলত। তো উনি ওনার সহকর্মীকে এই বিষয়ে খুব একটা কিছু বলেন নাই। তার অবশ্য জিজ্ঞেস করেছিল হাতের ওখানে কি হয়েছে, উনি বলেন না কিছু নাই, তো চাপটাপ লাগছে আর কি। তো উনি এই বিষয়টা এভাবেই এড়িয়ে যান। তো এরপর উনি এক হুজুরের সাথে দেখা করেন, গাজীপুরে এক হুজুরের সাথে, ওই দিনই আর কি সন্ধ্যার পরে। তো হুজুরের কাছে যখন বিষয়টা বলেন তখন হুজুর বলেন যে জিনদের মধ্যে অসংখ্য শ্রেণী রয়েছে, এর মধ্যে এক শ্রেণীর জিন রয়েছে যারা সবসময় দৃশ্যমানই থাকে, ওরা অদৃশ্য হয় না। আর এই শ্রেণীর জিনেরা সবসময় অন্ধকারে থাকে, ওরা মানুষের সামনে আসতে চায় না, মানুষের সামনে আসলে ওরা পালিয়ে যায়। তবে ওরা মানুষকে পোজেস করতে পারে না, মানুষের উপর আসর করতে পারে না, এমনকি ওদেরকে হাজিরও করা যায় না, কারণ ওরা তো মানুষের উপর আসর করে নাই, হাজির করবে কিভাবে। আর
এরা খুবই নিম্ন শ্রেণীর জিন, এদের শরীরের শক্তিও কম, এরা মানুষকে শুধু সামনে পেলে আক্রমণ করতে পারে, এছাড়া অন্য কোনোভাবে আক্রমণ করতে পারে না। তো আপনি ওরকমই একটা জিনের খপ্পরে পড়েছিলেন। আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এটাই বেশি। তো এরপরে উনি এই আব্দুস সামাদ চাচাকে কিছু দোয়া শিখিয়ে দেন যে এরপর থেকে আপনি যখন এই ধরনের কাজে যাবেন তখন এই দোয়াগুলো পড়ে নামবেন, ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না বা এই টাইপের জিনিসগুলো আপনার আশেপাশে আসতে পারবে না। তো আব্দুস সামাদ চাচা এখনও সেই আমলগুলো করে যাচ্ছেন। তো আব্দুস সামাদ চাচা যেই প্রফেশনটাতে রয়েছেন, আমরা কিন্তু অনেকেই এই প্রফেশনে যুক্ত মানুষগুলোকে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি এই কাজটি কতটুকু ঝুঁকিপূর্ণ, আর এই কাজে গিয়ে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে। আর এই মানুষগুলো আছেন বলেই আমাদের শহর, আমাদের আশপাশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদিও বা তাদেরকে পরিচ্ছন্নতা কর্মী বলি, কিন্তু তাদের আসলে বলা উচিত পরিবেশ কর্মী, যদিও বা তারাও তাদের তরফ থেকে দাবি করছেন তাদেরকে পরিবেশ কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। আমরাও মনে করি যে তাদেরকে আসলে পরিচ্ছন্নতা কর্মী না বলে পরিবেশ কর্মী বলা উচিত, কারণ তাদের মাধ্যম দিয়েই কিন্তু এই শহর, আমাদের আশপাশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রিয় লিসেনার্স, আমাদের পাঠ্যপুস্তক থেকে কিন্তু অনেক কবিতাই হারিয়ে গেছে, যে কবিতাগুলো আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিত। তেমন একটি কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের মেথর কবিতাটি, যেই কবিতাতে কিন্তু এই পরিবেশ কর্মীদের উদ্দেশ্যে অনেক কথাই বলা হয়েছে। মূলত সেই কথাগুলো বলা হয়েছে আমরা যারা নিজেদেরকে সভ্য সমাজের লোক দাবি করি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সেই কবিতায় কিন্তু লেখা রয়েছে, কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পেছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নইলে মানুষ বুঝি ফিরে যেত বনে। প্রিয় লিসেনার্স, যারা এই কাজগুলো করছেন তারা আমাদের আশপাশ পরিষ্কার রাখছেন বলেই তো আমরা সুন্দর করে চলতে পারছি। আপনি একবার ভাবুন, আমাদের বাড়িতে বা আমাদের আশপাশ যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তারা যদি একদিনের জন্য সেটা করা বন্ধ করেন, আমরা বাইরে বের হতে পারবো? আমাদের আশপাশে যে ডাস্টবিনগুলো রয়েছে এগুলো যদি একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা বা পরিবেশ কর্মীরা এই ময়লাগুলো নিয়ে বন্ধ রাখেন, আমরা রাস্তায় নামতে পারবো? কিন্তু দিন শেষে তাদেরকে দেখেই আমরা কিন্তু নাক ছিটকাই। এটা কি আসলে আমাদের করা উচিত? নিশ্চয়ই করা উচিত নয়, কারণ তারা আছে বলে আমরা এই ঘরে থাকতে পারছি, না হলে এই ঘর আমাদের থাকার অযোগ্য হয়ে যেত। আজকের এই এপিসোডটি সকল পরিবেশ কর্মীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম, যারা আমাদের আশপাশ পরিষ্কার রেখে আমাদের এই শহর, আমাদের এই গ্রামকে রেখেছেন বাসযোগ্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে 133তম এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হব। এছাড়া এই